বিসমিল্লাহির রহমানির রহিম। আমার স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ এবং আপনারা যারা দেখছেন, আসসালামু আলাইকুম। সরকারি বাংলা কলেজ কর্তৃক আয়োজিত রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি সাবিনা ইয়াসমিন, সহযোগী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, সরকারি বাংলা কলেজ, ঢাকা। আমি মাস্টার্স শেষ বর্ষের ছাত্রছাত্রীদের সাথে আজকে লাইভ ক্লাসে আছি। তোমরা আমাদের অনেক সবচেয়ে সিনিয়র স্টুডেন্ট, মোস্ট সিনিয়র স্টুডেন্টস তোমরা। আমি আশা করি তোমরা সবাই যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো এবং নিরাপদে আছো। অনেক ইয়ারের ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার তোমাদের আমি ক্লাস দিয়েছি, মাস্টার্সেও ক্লাস দিয়েছি। তো তোমাদের অনলাইন ক্লাসে আবারও নতুন করে সব ছাত্রছাত্রীদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি যে তোমরা বেশিরভাগ সময়ই দেখি ব্যস্ত থাকো, নানা রকম কাজে যুক্ত থাকো। যারা আজকে আমার ক্লাস দেখছো তারা সবাই কমেন্ট করবে এবং এবং শুধু মাস্টার্সের স্টুডেন্টসের জন্যই এই ক্লাসটা নয়, অনার্স থার্ড ইয়ারে যারা আছে তাদের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমাদের মাস্টার্স শেষ বর্ষের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি, অন্যান্য ইয়ারের চেয়ে তোমাদের রেজাল্ট কিন্তু বরাবরই ভালো হয়ে থাকে। অনেকগুলো স্টুডেন্টস গত বছর, তার আগের বছর ফার্স্ট ক্লাস পেয়েছে মাস্টার্সে। আমি আশা করি তোমরা এবারেও অনেক ভালো রেজাল্ট করবে এবং বেশিরভাগ স্টুডেন্টসই ফার্স্ট ক্লাস পাবে। তো সেইভাবে তোমাদের লেখাপড়া করতে হবে। যদি ভালো রেজাল্ট করতে হয়, তোমাদেরকে বলেছিলাম ক্লাসে যে কি কি ফলো করবে, কি বই পড়বে, কোন কোন রাইটারের বই পড়বে, কিভাবে নোট করবে, সব কিছুই আমি বলে দিয়েছিলাম। আবারও বলছি যে শেষ ভালো যার সব ভালো তার, একটা কথা আছে যে তোমাদের এই শেষ সময়ে এই সার্টিফিকেটটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই মাস্টার্সের রেজাল্টটা, এই রেজাল্টের উপরই তোমার বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা, ভাইভাতে কিন্তু তোমাদের রেজাল্টটা দেখে, সার্টিফিকেটটা দেখবে। তো সেই কারণে তোমাদের খুব গুরুত্বের সাথে এই একটা লেখাপড়া চালিয়ে যেতে হবে। কারণ তোমরা শুধু শুধু লেখাপড়ার পরিবেশ, ভালো একটা লাইব্রেরি পাচ্ছ। তোমরা জানো যে সরকারি বাংলা কলেজে একটা আধুনিক লাইব্রেরি হয়েছে এবং শুধু লাইব্রেরি না, এখানে তোমরা দেখো শিক্ষার জন্য, শিক্ষা গ্রহণের জন্য প্রকৃতির সহায়তা দরকার। সবসময় আমরা দেখেছি গাছপালা, মুক্ত নির্মল বায়ু, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ, হ্যাঁ, সুন্দর রাস্তাঘাট, সব কিছুই তোমরা এখন যদি কলেজে যাও তাহলে দেখবে যে তোমাদের মনটা জুড়িয়ে যাবে। কারণ হচ্ছে অনেক আগে থেকে অনেক সুন্দর একটা পরিবেশ ছিল, এখন আরো অনেক পরিচ্ছন্ন হয়েছে, পরিবেশটা অনেক সুন্দর হয়েছে। তো এই ভালো রেজাল্টের সাথে কিন্তু শুধু তোমার পুঁথিগত বিদ্যা, বইপত্র এটা জড়িত না, পরিবেশটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই সহায়ক পরিবেশ কিন্তু সরকারি বাংলা কলেজে রয়েছে। আমার স্নেহের ছাত্রছাত্রীরা, প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা জানো যে এই কলেজে খুব সুন্দর বিল্ডিং রয়েছে, মনোরম পরিবেশ রয়েছে, গাছপালা রয়েছে, ফুলের বাগান রয়েছে। হ্যাঁ, যেখানে যেখানে থাকলে তোমাদের মনটা অনেক আনন্দে ভরে যায়। কিন্তু তোমাদের সরাসরি ক্লাস নিতে পারছি না, এই জন্য আমাদের অনেক খারাপ লাগছে, কষ্ট হচ্ছে। কিন্তু তারপরে কিছু করার নেই। তোমাদের শিক্ষা কি করে? শিক্ষার চূড়ান্ত ফল হচ্ছে সহনশীলতা। তোমাদের সহনশীল হতে হবে এবং শিক্ষা হচ্ছে সভ্যতার রূপায়ণ। ব্যক্তির দেহ, মন, আত্মার সুষম বিকাশের প্রয়াস হলো শিক্ষা। শিক্ষার চেয়ে কিন্তু বন্ধু আর কেউ নেই পৃথিবীতে। তো সেই জন্য তোমরা যে যেখানেই থাকো, অনেকেই হয়তো নানান রকম চাকরির সাথে জড়িত আছো, অনেক কিছুর সাথে পার্ট টাইম জব করছো, এটাকে বাইরে রেখে, কারণ সারা জীবনই তোমরা চাকরি করতে পারবে। হ্যাঁ,
তোমরা লেখাপড়ার দিকে মনোযোগ দাও এবং খোলার সাথে সাথে হয়তো পরীক্ষা শুরু হয়ে যাবে। যদি পরীক্ষা শুরু হয়ে যায় তখন কিন্তু তোমাদের আর সময় থাকবে না। আমি তোমাদের এই জন্য এই সুন্দর শিক্ষার সহায়ক পরিবেশ সৃষ্টি করার জন্য সর্বপ্রথমে সরকারি বাংলা কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর ডক্টর ফেরদৌসী খান স্যার, অধ্যক্ষ স্যার, উপাধ্যক্ষ স্যার প্রফেসর মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধানকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের ক্লাস তোমাদের সঙ্গে। চলো আমরা আমাদের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো তোমাদের আগে পড়াবো। নেক্সটে আমি অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ অধ্যায় ধরবো। দেখো মাস্টার শেষ বর্ষের ছাত্রছাত্রীরা তোমরা আছো আমার সাথে। আমার পরিচয় তো তোমরা জানো, আমি সাবিনা ইয়াসমিন, সহযোগী অধ্যাপক। তোমরা অনেক ক্লাস করেছি, তোমাদের সাথে অনেক স্মৃতি জড়িত রয়েছে। আমি আজকে যে কোর্সটা পড়াবো সেই কোর্সের নাম হচ্ছে বাংলাদেশ পলিটিক্স ইস্যুজ অ্যান্ড ট্রেন্ডস। ইস্যুজ অ্যান্ড ট্রেন্ডস, কোর্স কোড হচ্ছে 311905। আচ্ছা, আমরা চলে যাই আমাদের আলোচনায়। আমাদের আলোচ্য বিষয় কি সেটা দেখো। 1966 সালে 6 দফা আন্দোলনের ঐতিহাসিক পটভূমি, ঐতিহাসিক 6 দফা কর্মসূচির কারণসমূহ, ঐতিহাসিক 6 দফা সমূহ, 6 দফা আন্দোলনের গুরুত্ব ও তাৎপর্য। যতটুকু সময় পাওয়া যায় ততটুকু আমরা আজকে কমপ্লিট করব। 1966 সালে 6 দফা আন্দোলনের পটভূমি, ঐতিহাসিক 6 দফা কর্মসূচির কারণ, 6 দফা সমূহ এবং 6 দফার গুরুত্ব ও তাৎপর্য। আচ্ছা দেখো, আমরা একটু ছবিতে দেখাচ্ছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 6 দফা, আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 6 দফার উপরে যে ইয়েটা হবে তার উপরে ছবি রয়েছে। আন্দোলন করার জন্য সবাইকে সংগঠিত করেছে। এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1966 সালে 6 ফেব্রুয়ারি লাহোরে 6 দফা দাবি পেশ করেন। সেই ছবিটা রয়েছে। হ্যাঁ, পাকিস্তানের রাজধানী 6 দফাটা কি আমরা সেটা আলোচনা করবো, যে 6 দফা কেন চাওয়া হয়েছিল। আমাদের পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী পূর্ব পাকিস্তানিদের উপর চরম অত্যাচার, নিপীড়ন, নির্যাতন চালাতে থাকে। অর্থনৈতিক শোষণ, রাজনৈতিক প্রেক্ষাপট এখানে ছিল, নানান রকম বৈষম্য ছিল, চাকরির ক্ষেত্রে বৈষম্য ছিল, শিক্ষার ক্ষেত্রে বৈষম্য ছিল। সেই বৈষম্যের কারণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে লাহোরে অনুষ্ঠিত একটি বিরোধী দলীয় সম্মেলনে ঐতিহাসিক 6 দফা দাবি পেশ করেন, উত্থাপন করেন এবং পরবর্তীতে 6 তারিখে পেশ করেন। তো একটা সুন্দর ছবি রয়েছে, তোমরা দেখো যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1966 সালে 6 ফেব্রুয়ারি লাহোরে 6 দফা দাবি পেশ করছেন। এর আগে দেখিয়েছিলাম তোমাদের 6 দফা স্বায়ত্তশাসন দিতে হবে। তো 6 দফাটা কি আমি সংক্ষেপে একটু বলি, তারপরে তোমাদের আমরা আলোচনায় চলে যাব। 6 দফা হচ্ছে বাঙালির মুক্তির সনদ, অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ আরও রাজনৈতিক নেতৃবৃন্দ বাঙালির উপলব্ধি করতে পেরেছিলেন যে পশ্চিম পাকিস্তানিরা আইয়ুব সরকারের যে শাসনটা ছিল সেই শাসনে আমাদের মুক্তি আসবে না যদি আমরা আন্দোলন না করি, আমাদের দাবিগুলো উত্থাপন না করি। তাহলে আমাদের অর্থনৈতিক মুক্তি, সামাজিক, সাংস্কৃতিক, সামরিক মুক্তি আমাদের হবে না। সেজন্য কি করা হয়েছিল, 6 দফা দাবি উত্থাপন করা হয়েছিল। 6 দফা দাবির মধ্যে আমি সংক্ষেপে প্রথমে একটু বলে দিচ্ছি যে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা প্রবর্তন করতে হবে। প্রথম দফাটা ছিল কি, যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা প্রবর্তন করতে হবে। তারপরে কি ছিল, যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা কি, কেন্দ্রীয় সরকার থাকবে, প্রাদেশিক সরকার থাকবে, কেন্দ্রীয় সরকার হাতে ক্ষমতা থাকবে, প্রাদেশিক সরকার হাতে ক্ষমতা থাকবে। তবে দেশ রক্ষা ও পররাষ্ট্র এই দুটো বিষয় থাকবে কেন্দ্রীয় সরকারের হাতে। দেশ রক্ষা এবং পররাষ্ট্র এই দুটো বিষয় থাকবে কার হাতে, কেন্দ্রীয় সরকারের হাতে। বাকি সকল বিষয় থাকবে প্রাদেশিক সরকারের হাতে। এই দাবি উত্থাপন করা হয়েছিল। তৃতীয়ত ছিল মুদ্রার ক্ষেত্রে। মুদ্রার ক্ষেত্রে বলা হয়েছিল যে দুই দেশের জন্য, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান, দুই দেশের জন্য দুটি মুদ্রা থাকবে, আলাদা আলাদা মুদ্রা থাকবে এবং সহজে বিনিময়যোগ্য হতে হবে। আরেকটি বিকল্প প্রস্তাব ছিল যে দুই দেশের জন্য একই রকম মুদ্রা থাকবে, তবে এক দেশের মুদ্রা অন্য দেশে পাচার হতে পারবে না, একদম আলাদা স্টেট ব্যাংক থাকবে, আলাদা রিজার্ভ ব্যাংক থাকবে। চতুর্থ দফা ছিল যে সকল রকম ট্যাক্স খাজনা করটা আদায়ের ক্ষমতা থাকবে কার হাতে, প্রাদেশিক সরকারের হাতে। তবে কেন্দ্রীয় সরকার শর্ত সাপেক্ষে সেখান থেকে আদায়কৃত অর্থ
ফেডারেল তহবিলে জমা দিতে পারবে বা ভোগ করতে পারবে। পঞ্চম দফা আমি সংক্ষেপে বলছি, আমি চলে যাব আমাদের পটভূমি বা ইতিহাসটা কি সেটা আলোচনা। পঞ্চম দফা হচ্ছে দেশীয় দ্রব্য চলাচলের ক্ষেত্রে কোনো রকম ট্যাক্স বা কর আদায় করা যাবে না। দেশীয় দ্রব্য চলাচলের ক্ষেত্রে কোনো রকম ট্যাক্স বা কর আদায় করা যাবে না, এটা ছিল। আরো কয়েকটা পয়েন্ট ছিল, আমরা আসবো পরবর্তীতে। তারপরে ষষ্ঠ দফা ছিল যে কেন্দ্রের চাকরির ক্ষেত্রে প্রত্যেকটি ইউনিট থেকে যোগ্যতার ভিত্তিতে লোক নিয়োগ করতে হবে। নৌবাহিনীর সদর দপ্তর করাচি থেকে চট্টগ্রামে স্থানান্তর করতে হবে। এগুলো মেইনলি ছিল 6 দফার সংক্ষিপ্ত কথাগুলো আমি তোমাদেরকে বললাম। তো আমরা আমাদের পরবর্তীতে আলোচনায় চলে যাই। ঐতিহাসিক 6 দফা আন্দোলন এটা হচ্ছে বাংলাদেশের জন্য একটা ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা। বাংলাদেশের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা। 1966 সালে 6 ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে এক বিরোধী দলীয় এক সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি করেছেন, পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার জন্য এই 6 দফা দাবি পেশ করেন। স্বায়ত্তশাসন, স্বশাসন প্রতিষ্ঠার জন্য কি করেছেন, 6 দফা দাবি পেশ করেন। আচ্ছা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পূর্ব বাংলার মানুষের গণতান্ত্রিক অধিকার আদায় করার জন্য 1966 সালে 6 দফা দাবি পেশ করে। এই দাবিটা ছিল কি, বাঙালির বাঁচার দাবি, বাঙালির মুক্তির দাবি ছিল। এবং এই জন্য ব্রিটিশ শাসনতন্ত্রের বাইবেল বা এটাকে ম্যাগনা কার্টার সাথে তুলনা করা হয়। ব্রিটিশ শাসনতন্ত্রের বাইবেল বা এটাকে ম্যাগনা কার্টার সাথে তুলনা করা হয়। নেক্সট হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশে, আমি একটু দেখি তোমাদের দেখা যাচ্ছে কিনা ঠিক মতো। হ্যাঁ, দেখা যাচ্ছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলা রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্য, রাজনৈতিক এবং অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্য যে কর্মসূচি ঘোষণা করেন তা ইতিহাসে 6 দফা নামে পরিচিত। রাজনৈতিক এবং অর্থনৈতিক অধিকার, যেটা আমি একটু আগে বলেছিলাম। 6 দফার মধ্যে বাঙালি জাতির আশা আকাঙ্ক্ষা, দেখো 6 দফার মধ্যে বাঙালি জাতির আশা আকাঙ্ক্ষা এমনভাবে স্পষ্টভাবে প্রকাশিত হয়েছে যে তা উত্থাপনের সাথে সাথেই পূর্ব পাকিস্তানের গণমানুষের ব্যাপক ও অভূতপূর্ব আলোড়ন সৃষ্টি করে। মানে এই 6 দফাটা প্রকাশিত হওয়ার সাথে সাথে বাংলার মানুষের মধ্যে ব্যাপক এবং অভূতপূর্ব একটা আলোড়ন সৃষ্টি করা হয়েছিল। তারপরে দেখো 6 দফা কর্মসূচির ভিত্তি ছিল 1940 সালের ঐতিহাসিক লাহোর প্রস্তাব। অর্থাৎ ঐতিহাসিক লাহোর প্রস্তাবের ভিত্তিতে কিন্তু মেইনলি 6 দফা প্রতিষ্ঠিত করা হয়েছিল। পরবর্তীতে 6 দফা দাবিকে কেন্দ্র করে কি করা হয়েছিল, বাঙালি জাতির স্বায়ত্তশাসনের আন্দোলন জোরদার হয়। বাঙালি জাতির স্বায়ত্তশাসনের আন্দোলন এতই গুরুত্বপূর্ণ যে একে ম্যাগনা কার্টা বা বাঙালির মুক্তির সনদ বলা হয়। আচ্ছা, পাকিস্তান সৃষ্টির প্রথম থেকেই পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী কি করেছিল, পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী পূর্ব পাকিস্তানকে একটি উপনিবেশে পরিণত করেছিল। অর্থনৈতিক বৈষম্য, সামাজিক বৈষম্য, শিক্ষাক্ষেত্রে বৈষম্য, তারপরে সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা ছিল না সেই সময়। আমি একটু পরেই সেটা আলোচনা করবো বিস্তারিত। পূর্ব পাকিস্তানের জনগণকে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও প্রশাসনিক ক্ষেত্রে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল। কোন কোন ক্ষেত্রে, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও প্রশাসনিক, সব দিক থেকে। প্রশাসনে আমলারা যারা তারা পশ্চিম পাকিস্তানে ছিল, অর্থনৈতিক দিক থেকে নানানভাবে বঞ্চিত ছিল, চাকরির সুযোগ দেওয়া হয়নি, উচ্চপদস্থ কর্মচারীদের সেই পদে নিয়োগ দেওয়া হয়নি। সেই কারণে কি হয়েছে, তারা বঞ্চিত হয়েছে। ঠিক আছে, আচ্ছা। তারপরে দেখো, বাঙালিদেরকে সব দিক থেকে বঞ্চিত করার লক্ষ্যে যেসব কর্মপরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন সবকিছুই পাকিস্তান সরকার গ্রহণ করেছে। বাঙালিদেরকে বঞ্চিত করার জন্য যে কর্মপরিকল্পনাগুলো দরকার সবকিছুই সেই সরকার করেছে। ফলে এ সময় বাঙালি জনগোষ্ঠী অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সব দিক থেকে পশ্চিম পাকিস্তান থেকে পিছিয়ে ছিল, মানে পশ্চিম পাকিস্তানের সাথে এগিয়ে ছিল না।
ঠিক আছে। আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতাদের নিয়ে শেখ মুজিবুর রহমান সম্মেলনে যোগ দেন এবং এবং কত 4 ফেব্রুয়ারি লাহোরে পৌঁছান। 4 ফেব্রুয়ারি লাহোরে পৌঁছান। পরদিন তিনি পূর্ব পাকিস্তানের জনগণের দাবি হিসেবে 6 দফা প্রস্তাব পেশ করেন এবং তার সম্মেলনের আলোচ্য সূচির অন্তর্ভুক্ত করার দাবি জানান। সম্মেলনে কি করেন? আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতাদের নিয়ে শেখ মুজিবুর রহমান কি করেন? সম্মেলনে যোগদানের জন্য 4 ফেব্রুয়ারি লাহোরে পৌঁছান। পরদিন তিনি পূর্ব পাকিস্তানের জনগণের দাবি 6 দফা প্রস্তাব পেশ করেন এবং এবং এটা আলোচ্য সূচির অন্তর্ভুক্ত করার দাবি জানান। আচ্ছা, বিরোধী দলগুলো সম্মেলনে 6 দফা দাবি পেশ করেন। কোথায় 6 দফা দাবি পেশ করেন? বিরোধী দলগুলোর সম্মেলনে। ঠিক আছে। তার 6 দফা দাবি উত্থাপনে পাকিস্তানের ইতিহাসে কোনো একটা বিচ্ছিন্ন ঘটনা নয়। তাই 6 দফা দাবি উত্থাপনের পেছনে একটি সুদীর্ঘ পটভূমি রয়েছে। আমরা এখন সেই পটভূমিটা আলোচনা করব যে কি পটভূমি রয়েছে। সেই কর্মসূচির প্রেক্ষাপটে কর্মসূচির পটভূমি বা প্রেক্ষাপটগুলো কি ছিল সেটা আমরা এখন আলোচনা করব। তোমরা একটু ভালোভাবে খেয়াল করো। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদেরকে আমি সরাসরি দেখতে পাচ্ছি না, কিন্তু তোমাদের কথা আমার মনে পড়ছে বা চোখের সামনে ভেসে আসছে। তোমরা একটু মনোযোগী হও এবং আমি আশা করি তোমরা সবাই খুব ভালো রেজাল্ট করবে মাস্টার্সে এবং ভালো রেজাল্ট করে ভালো ভালো চাকরি বা ভালো অবস্থানে যাও, এই আশা করি। সামাজিক প্রেক্ষাপট কি? যে একই রাষ্ট্রের অধিবাসী হওয়া সত্ত্বেও পূর্ব ও পশ্চিম পাকিস্তানের জনগণের মধ্যে ভাষা, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, রীতিনীতি, পোশাক পরিচ্ছদ, আচার আচরণ, সামাজিক দিক থেকে ব্যাপক পার্থক্য ছিল। শিল্প, সাহিত্য, সভ্যতা, সংস্কৃতি, রীতিনীতি, পোশাক পরিচ্ছদ সব দিক থেকেই কি ছিল? ব্যাপক পার্থক্য ছিল। একমাত্র ধর্ম ছিল দুই অঞ্চলের মধ্যে সেতুবন্ধন। ধর্মটা ছিল কি? দুই অঞ্চলের মধ্যে সেতুবন্ধন। পশ্চিমা শাসক গোষ্ঠী পূর্ব পাকিস্তানের জনগণ তথা বাঙালিদের তাদের আত্মস্থ করে রাখার জন্য ভাষার উপর আঘাত আনে। প্রথমেই ভাষার উপরে আঘাত আনেছিল। বলেছিল, ওরা কি যে বলে আমরা সকলে ভাবিয়া আকুল হই, মা বলে ডাকা যাবে না এ জ্বালা কেমন সই। এই আন্দোলন, ভাষা আন্দোলনের মাধ্যমে, আমাদের ভাষা আন্দোলন ছিল তো অপেক্ষাকৃত সফল দেখে আমি এটা গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো আগে দেখছি। তো ভাষা আন্দোলন করেছিল যে রেসকোর্স ময়দানে বলেছিল মোহাম্মদ আলী জিন্নাহ যে উর্দুই হবে দেশের একমাত্র রাষ্ট্রভাষা। তো এই রাষ্ট্রভাষার উপরই প্রথমে আঘাত করা হয়েছিল। এই ঘৃণ্য তৎপরতাকে দমন করার জন্য ভাষা আন্দোলনকে নস্যাৎ করে দেওয়া হয়েছিল। হ্যাঁ, পূর্ব পাকিস্তানের জনগণ এটা করেছিল, এদেশের জনগণ এটা করেছিল। এর ফলে ধর্মের পরিবর্তে ভাষার ভিত্তিতে বাঙালিদের মধ্যে জাতীয়তাবাদ গড়ে ওঠে। হ্যাঁ, বাঙালিদের মধ্যে জাতীয়তাবোধ গড়ে ওঠে, যা মুক্তির জন্য অনুপ্রাণিত করে। জাতীয়তাবোধ বা জাতীয়তাবাদ কাকে বলে তোমাদেরকে বলেছি। জাতীয়তাবাদ হচ্ছে এক ধরনের চেতনার এক কার্যক্রম। একই ভাষাভাষী জনসমষ্টি যদি একটি ভৌগোলিক সীমানার মধ্যে বসবাস করে, তখন তাদের ধর্মের জন্য, ভাষার জন্য, সংস্কৃতির জন্য একটা চেতনা জাগ্রত হয়। এই চেতনাটাই হচ্ছে কি? জাতীয়তাবোধ। তারপর হচ্ছে কি? প্রশাসনিক প্রেক্ষাপটটা কি? পাকিস্তান শাসনামলে প্রশাসনের বিভিন্ন স্তরে বাঙালি তথা পূর্ব পাকিস্তানের সরকারি কর্মচারীদের সংখ্যা ছিল খুবই নগণ্য। আমি যেটা বলেছি যে ভাষা আন্দোলন 1966 সালে 6 দফা দাবি কেন পেশ করা হয়েছিল, এর কারণ কি, আনুষঙ্গিক কারণ, প্রেক্ষাপটটা কি, সেটা আমরা আলোচনা করছি। যে পাকিস্তান শাসনামলে প্রশাসনের বিভিন্ন স্তরে বাঙালি তথা পূর্ব পাকিস্তানের সরকারি কর্মচারীদের সংখ্যা ছিল খুবই অল্প ছিল। বাঙালিরা জনসংখ্যার বেশি হওয়ার সত্ত্বেও নানান স্তরে কি করা হয়েছে? পশ্চিম পাকিস্তানের সংখ্যা প্রশাসনের সকল স্তরে কয়েক গুণ বেশি ছিল। প্রশাসনের সকল স্তরে তাদের সংখ্যাটাই বেশি ছিল, যদিও জনসংখ্যা পূর্ব পাকিস্তানের বেশি ছিল। 1947 সালে পূর্ব পাকিস্তানে আগত আইসিএস, দেখো 1947 সালে পূর্ব পাকিস্তানে আগত আইসিএস ও আইপিএস অফিসারের সংখ্যা ছিল 95 জন। হ্যাঁ, কত ছিল? 95 জন। সেটা তোমরা খেয়াল করো। এর মধ্যে একজন ছিলেন বাঙালি। অবাঙালি প্রশাসনিক কর্মকর্তাদের প্রাধান্য থাকায় তারা পূর্ব বাংলার স্বার্থকে
কি করছে, প্রাধান্য দিতেন না। পূর্ব বাংলার কোনো স্বার্থকে প্রাধান্য দেওয়া হতো না। এদেশের জনগণের স্বার্থ বিভিন্ন বিভিন্ন সেক্টরে, যে প্রশাসনিক আমরা চাকরির ক্ষেত্রে বলেছি তোমাদেরকে, চাকরির ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে বিদেশি মিশনগুলোতে 85% কর্মচারী ছিলেন পশ্চিম পাকিস্তানের। দেখো বিদেশি মিশনগুলোতে 85% কর্মচারী ছিলেন পশ্চিম পাকিস্তানের। 1964 সালে কেন্দ্রীয় সচিবালয়ে মোট 17 জন সচিবের মধ্যে মাত্র 2 জন বাঙালি ছিলেন। মাত্র কজন বাঙালি ছিলেন? মাত্র 2 জন বাঙালি ছিলেন। এই কারণে 6 দফা দাবির মাধ্যমে প্রাদেশিক স্বায়ত্তশাসন এবং আঞ্চলিক সরকারের ক্ষমতা বৃদ্ধি করার কথা বলা হয়েছিল। এই কারণে 6 দফা দাবির মাধ্যমে প্রাদেশিক স্বায়ত্তশাসন আঞ্চলিক সরকারের ক্ষমতা বৃদ্ধি করার কারণ ছিল। অর্থাৎ সচিবালয়ে মোট 17 জন সচিবের মধ্যে 2 জন সচিব ছিলেন বাঙালি। তোমরা তথ্যগুলো মনে রাখবে। তারপরে হচ্ছে কি সামরিক প্রেক্ষাপট, অর্থাৎ অন্যান্য সেক্টরের ন্যায় সামরিক খাতেও পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে ব্যাপক পার্থক্য পরিলক্ষিত হয়। পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনীর প্রতিটি সদর দপ্তর পশ্চিম পাকিস্তানে স্থাপিত হয়। কোথায় হয়? পশ্চিম পাকিস্তানে স্থাপিত হয়। অস্ত্র কারখানাগুলো স্থাপিত হয়েছিল পশ্চিম পাকিস্তানে। প্রতিরক্ষা বাহিনীর চাকরিগুলোতে পশ্চিম পাকিস্তানের একচেটিয়া আধিপত্য বজায় ছিল। হ্যাঁ, প্রতিটি দপ্তর ও পশ্চিম পাকিস্তানে স্থাপিত হয়। দেখো, পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনীর প্রতিটি 3টি সদর দপ্তর পশ্চিম পাকিস্তানে স্থাপিত হয়েছিল। অস্ত্র কারখানাগুলো স্থাপিত হয়েছিল পশ্চিম পাকিস্তানে। ঠিক আছে। স্থলবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর অফিসার শ্রেণীতে বাঙালিদের প্রতিনিধিত্ব ছিল যথাক্রমে 5%, 10%, 16%। 5%, 10% এবং 16%। ঠিক আছে। স্থলবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীতে। পাকিস্তানের সামরিক বাহিনীতে বাঙালিদের উদ্দেশ্যমূলকভাবে দূরে সরিয়ে রাখা হয়েছিল। সুতরাং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক 6 দফা দাবি উত্থাপনে সামরিক প্রেক্ষাপট অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। 6 দফা দাবি উত্থাপনে বাঙালি জনগণের মধ্যে থেকে বাঙালি জনগণের প্রতিনিধিত্ব হিসাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে 6 দফা দাবি উত্থাপন করেছিল, সেখানে সামরিক প্রেক্ষাপটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। অর্থনৈতিক প্রেক্ষাপটটা কি? বাঙালিদের অর্থনৈতিক শোষণই ছিল 6 দফা কর্মসূচির মূল প্রেক্ষাপট। 6 দফা কর্মসূচির মূল প্রেক্ষাপটটাই ছিল অর্থনৈতিক শোষণ। অর্থাৎ পূর্ব পাকিস্তানে প্রচুর অর্থনৈতিক বৈষম্য দেখা দেয়। পাকিস্তানের বৈদেশিক আয়ের 70% অর্জিত হতো পূর্ব পাকিস্তানের সম্পত্তি। যদিও পাকিস্তানের বৈদেশিক আয় 70% অর্জিত হতো পূর্ব পাকিস্তানে, কিন্তু দেখা যাচ্ছে যে অর্থনৈতিক বৈষম্য চরম আকার ধারণ করে। হ্যাঁ, সেই জন্যই বলা হচ্ছে যে এটা পাকিস্তানের অধিকাংশ জনগোষ্ঠী পূর্ব পাকিস্তানে হওয়া সত্ত্বেও, দেখো, পাকিস্তানের অধিকাংশ জনগোষ্ঠী পূর্ব পাকিস্তানের হওয়া সত্ত্বেও পূর্ব পাকিস্তানের উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকারের উন্নয়ন ব্যয়ের মাত্র 20% থেকে 36% ব্যয় করা হতো। 20% থেকে 36% ব্যয় করা হতো, মানে পাকিস্তানের উন্নয়নের, কেন্দ্রীয় সরকারের উন্নয়ন ব্যয়ের জন্য পূর্ব পাকিস্তানে। ঠিক আছে। পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী এই বিমতাসুলভ আচরণ ও অর্থনৈতিক শোষণ থেকে মুক্তি লাভের জন্য 1966 সালে 6 দফা পেশ করে। কেন করা হয়েছিল? পূর্ব পাকিস্তানের অধিকাংশ জনগোষ্ঠী পূর্ব পাকিস্তানের হওয়ার সত্ত্বেও, উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকারের উন্নয়ন ব্যয়ের মাত্র 20% থেকে 36% ব্যয় করা হতো। পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠীর এই যে আচরণ, এই বিমতাসুলভ আচরণ, এই আচরণ বাঙালিদেরকে আরো বেশি ক্রুদ্ধ করে তোলে। হ্যাঁ, এবং তারা খুব বেশি আতঙ্কিত হয়ে যায় এবং খুব
ক্ষুব্ধ হয়, সেই কারণে 6 দফা দাবি উত্থাপন করা হয়। এখন আমরা এতক্ষণ আমরা আলোচনা করলাম যে প্রেক্ষাপটটা কী ছিল। প্রেক্ষাপটটা তো অর্থনৈতিক প্রেক্ষাপট, নানান বিভিন্ন প্রশাসনিক প্রেক্ষাপট আমরা আলোচনা করলাম, সামাজিক প্রেক্ষাপট এগুলো আলোচনা করলাম। এখন ঐতিহাসিক 6 দফা দাবির আনুষঙ্গিক ও সরাসরি কারণসমূহ আলোচনা করা হবে। যে ঐতিহাসিক 6 দফা দাবির কারণগুলো কী, আনুষঙ্গিক কারণগুলো কী সেটা আলোচনা করা। 6 দফা দাবি প্রকাশিত হওয়ার মূলে কতিপয় আনুষঙ্গিক ও সরাসরি কারণ ছিল। একটা হচ্ছে কি, জাতীয়তাবাদ সৃষ্টি। 6 দফার কারণে বাঙালিদের মধ্যে জাতীয়তাবোধ জাগ্রত হতে থাকে। হ্যাঁ, জাতীয়তাবোধ আমি বলেছি, জাতীয়তাবোধ হচ্ছে এক ধরনের চেতনার এক কার্যক্রম। একই ভাষাভাষী জনসমষ্টি যদি একই ভৌগোলিক সীমানার মধ্যে বসবাস করে, তখন তাদের ধর্মের জন্য, ভাষার জন্য, সংস্কৃতির জন্য একটা চেতনা জাগ্রত হয়। এই চেতনাটাই হচ্ছে জাতীয়তাবাদ। হ্যান্সকন বলেছে জাতীয়তাবাদ হচ্ছে এক ধরনের চেতনার এক কার্যক্রম। ঠিক আছে, তাহলে বলা হচ্ছে যে এই বেদনা বাঙালিদেরকে ঐক্যবদ্ধ করতে থাকে। এই যে বেদনাটা কি করতে, বাঙালিদেরকে ঐক্যবদ্ধ করতে থাকে। বাঙালি জাতীয়তাবাদের চালিকা শক্তি 6 দফা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ জাতীয়তাবাদে উদ্বুদ্ধ জনসমষ্টি কি করে, বাঙালিদের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হ্যাঁ, জাতীয়তাবোধ জাগ্রত হয়। জাতীয়তাবোধ জাগ্রত হয়ে তারপর তারা কি করে, জাতিতে পরিণত হয় পরবর্তীতে। একজন জাতীয়তাবাদে উদ্বুদ্ধ জনসমষ্টি পরবর্তীতে জাতিতে পরিণত হয়। ঠিক আছে, জাতীয়তা হচ্ছে আগের অবস্থা, জাতি পরে পরিণত অবস্থা। জাতি ও তা গঠন করতে গেলে সুসংগঠিত রাজনৈতিক দল দরকার না, কিন্তু জাতি গঠনের জন্য সুসংগঠিত রাজনৈতিক দল অবশ্যই প্রয়োজন হয়। তাহলে জাতীয়তাবোধ। তারপরে হচ্ছে কি, অর্থনৈতিক স্বার্থ। ব্রিটিশরা ভারতীয় উপমহাদেশ ছেড়ে চলে যাওয়ার পর পাকিস্তানের পূর্ব বাংলায় কি হয়, ঔপনিবেশিক শোষণ চালাতে থাকে। আমি আগে বলেছি ঔপনিবেশিক শোষণ চালাতে থাকে। পূর্ব বাংলা তথা পূর্ব পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা ক্রমশ খারাপ হতে থাকে। পূর্ব বাংলা তথা পূর্ব পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা আস্তে আস্তে খারাপ হতে থাকে এই শোষণের কারণে, বৈষম্যের কারণে। কারণ চাকরি ক্ষেত্রে কোনো উচ্চপদস্থ কর্মকর্তা ছিল না। হ্যাঁ, তারপরে শিক্ষা ক্ষেত্রেও ছিল না। অথচ পূর্ব পাকিস্তানের অর্থ দিয়ে গড়ে উঠতে থাকে পশ্চিম পাকিস্তানের শিল্প কলকারখানা। হ্যাঁ, কি হয় যে পূর্ব পাকিস্তানের অর্থ দিয়ে গড়ে উঠতে থাকে পশ্চিম পাকিস্তানের শিল্প কলকারখানা। এই অর্থ পাচার বন্ধ করার উদ্দেশ্যে, পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তানে অর্থ পাচার বন্ধ করার উদ্দেশ্যে শেখ মুজিবুর রহমান 6 দফা কর্মসূচি পেশ করেন। কি করেন? 6 দফা কর্মসূচি পেশ করেন। অর্থাৎ অর্থনৈতিক স্বার্থ এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। পূর্ব বাংলার উপর ঔপনিবেশিক শোষণ চালাতে থাকে এবং অর্থনৈতিক অবস্থা ক্রমশই খারাপের দিকে চলে যায়। সেই কারণে পূর্ব বাংলার অর্থ দিয়ে পশ্চিম পাকিস্তানে কি হয়, শিল্প কলকারখানা গড়ে ওঠে। এই অর্থ পাচার বন্ধ করার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি 6 দফা দাবি উত্থাপন করেন। তারপর হচ্ছে কি, ভৌগোলিক কারণ। অর্থাৎ 6 দফা আলোচনার ক্ষেত্রে আমরা আরেকটা 6 দফা দাবি উত্থাপনের ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলতে পারি যে ভৌগোলিক কারণ। পাকিস্তানের উভয় ভূখণ্ডের মধ্যে দূরত্ব ছিল অনেক বেশি। পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান উভয় ভূখণ্ডের মধ্যে দূরত্বটা ছিল অনেক বেশি। একমাত্র ধর্ম ব্যতীত এদের মধ্যে কোনো বিষয় মিল ছিল না। ধর্ম ছিল শুধু এক, তাছাড়া কোনো বিষয় মিল ছিল না। এবং দুই অঞ্চলের মধ্যে নিজ স্বার্থকে আলাদা করে তারা দেখত, নিজের স্বার্থটাকে আলাদা করে দেখত আইয়ুব সরকার। পশ্চিম পাকিস্তানের শোষণ, নির্যাতন ও বৈষম্যমূলক আচরণ পূর্ব পাকিস্তানের জনগণ কখনোই মেনে নিতে পারেনি। হ্যাঁ, পশ্চিম পাকিস্তানের শোষণ, নির্যাতন এবং বৈষম্যমূলক আচরণ এটা পূর্ব পাকিস্তানের জনগণ কখনোই মেনে নিতে পারেনি। তারপরে হচ্ছে কোটা ব্যবস্থা বৈষম্য। 1960 সালে 6 দফার আনুষঙ্গিক কারণটা আরেকটি দাবি উত্থাপনের আরেকটি কারণ ছিল কোটা ব্যবস্থার বৈষম্য। সামরিক এবং বেসামরিক সহ বিভিন্ন খাতে আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আমার প্রাণের ছাত্রছাত্রীরা, তোমরা যখনই দেখবে তখন একটু ভালো করে দেখে এবং ভালোভাবে লেখাপড়া করো, যেন তোমাদের রেজাল্টটা খুব ভালো হয়। প্রতি বছরই রেজাল্ট ভালো হচ্ছে, অনেকগুলো ফার্স্ট ক্লাস পাচ্ছে। তোমরা একটু মনোযোগ দিয়ে পড়াশুনো করো এবং তোমাদের এই সার্টিফিকেটটা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে কাজে লাগবে, আমি সেটা বিশ্বাস করি। আমার মাস্টার্সের রেজাল্টটা অনেক ভালো হয়েছিল, আমি মাস্টার্সে ফার্স্ট ক্লাস পেয়েছিলাম। তো তোমাদের উদ্দেশ্যে বলছি, এই জন্যই আমি বলছি, আমার নিজের অভিজ্ঞতা দিয়ে বলছি যে তোমরা অবশ্যই
ভালো রেজাল্ট করবে, এবং এটা অ্যাসাইনমেন্ট আকারে তোমাদেরকে কিন্তু আমি দিয়ে দিলাম, অ্যাসাইনমেন্ট আকারে তোমাদের দিয়ে দিলাম, তোমরা এটার উপরে নোট করবে, অ্যাসাইনমেন্ট করবে। হ্যাঁ, তাহলে আনুষঙ্গিক 6 দফা দাবির আনুষঙ্গিক কারণের মধ্যে বলছি কোটা ব্যবস্থার বৈষম্য, সামরিক ও বেসামরিক সহ বিভিন্ন খাতে পূর্ব পাকিস্তানের জন্য যে নির্দিষ্ট কোটা নির্ধারিত ছিল তা কখনো পূরণ করা হতো না। সামরিক ও বেসামরিক সহ বিভিন্ন খাতে পূর্ব পাকিস্তানের জন্য যে নির্দিষ্ট কোটা নির্ধারিত ছিল তা কখনোই পূরণ করা হতো না। বেসামরিক প্রশাসনের অফিসার পর্যায়ে কোটা ছিল মাত্র 5%, প্রতিরক্ষা বিভাগে ছিল মাত্র 10%। হ্যাঁ, বেসামরিক প্রশাসনের অফিসার পদে কোটা ছিল 5%, প্রতিরক্ষা বিভাগে কোটা ছিল 10%। অর্থাৎ বলা হচ্ছে যে আমলাতান্ত্রিক ব্যবস্থায় পূর্ব পাকিস্তানের অংশগ্রহণ ছিল অত্যন্ত নগণ্য। হ্যাঁ, এখানে বেসামরিক প্রশাসনের অফিসার পদে কোটা ছিল মাত্র 5%, প্রতিরক্ষা বিভাগে মাত্র 10% ছিল। আমলাতান্ত্রিক সরকার ব্যবস্থায় পূর্ব পাকিস্তানের অংশগ্রহণ ছিল অত্যন্ত নগণ্য, যা 6 দফা প্রণয়নের অন্যতম কারণ বলে অভিহিত করা হয়। তারপর হচ্ছে কি শিক্ষাক্ষেত্রে বৈষম্য। শিক্ষাক্ষেত্রে কি বৈষম্য ছিল দেখো। শিক্ষা মানুষের মৌলিক অধিকার, এটা তো আমরা সবাই জানি। আমি একটু আগে শিক্ষা নিয়েও তোমাদেরকে কথা বলেছিলাম যে শিক্ষা মানুষকে আলোকিত করে, কারণ আলোকিত মানুষ তৈরি হতে শিক্ষার প্রয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে শিক্ষা মানুষের মৌলিক অধিকার হওয়ার সত্ত্বেও পূর্ব পাকিস্তানের জনগণ দীর্ঘদিন এই অধিকার আদায়ে ব্যর্থ হয়েছিল। দীর্ঘদিন এই অধিকার দেয়নি, পূর্ব পাকিস্তানের জনগণকে দেওয়া হয়নি এই অধিকার আদায় করতে। ফলে শিক্ষাক্ষেত্রে উভয় অংশের মধ্যে ব্যাপক বৈষম্য দেখা দেয়। শিক্ষাক্ষেত্রে উভয় অংশের মধ্যে কি দেখা দেয়? ব্যাপক বৈষম্য দেখা দেয়, এবং কি হয় দেখো, একই বছর ঢাকা বিশ্ববিদ্যালয় যেখানে অনুদান পেয়েছে মাত্র 70 লক্ষ টাকা, সেখানে পাঞ্জাব বিশ্ববিদ্যালয় পেয়েছে 80 কোটি 10 লক্ষ টাকা। শিক্ষাক্ষেত্রে এই অসম আচরণ ঐতিহাসিক 6 দফা দাবির অন্যতম কারণ। শিক্ষাক্ষেত্রে একই বছর ঢাকা বিশ্ববিদ্যালয় যেখানে অনুদান পেয়েছে 70 লক্ষ টাকা, সেখানে পাঞ্জাব বিশ্ববিদ্যালয় পেয়েছে 80 কোটি 10 লক্ষ টাকা। এই যে অসম আচরণ, এই অসম আচরণের কারণে কিন্তু ঐতিহাসিক 6 দফা দাবি উত্থাপিত হয়েছে। মানে এখানে কোনো শিক্ষা প্রতিষ্ঠান ছিল না, কোনো নামকরা কোনো শিক্ষা প্রতিষ্ঠান এখানে ছিল না। তারপরে হচ্ছে কি পূর্ব বাংলার সংস্কৃতিকে ধ্বংস করার চেষ্টা। পূর্ব বাংলার সংস্কৃতি, কালচার বা সংস্কৃতি হচ্ছে মানব মনের দর্পণ, মায়না, তাই না? সংস্কৃতি ছাড়া একজন মানুষ বাঁচে না। রবীন্দ্রনাথ বলেছে যে খাদ্যের অভাবে মানুষের মৃত্যু ঘটে না, মৃত্যু ঘটে প্রকৃত আনন্দের অভাবে। কে বলেছে? রবীন্দ্রনাথ। যেখানে আনন্দ নেই, কালচার বা সংস্কৃতি নেই, সেখানে মানুষ বেঁচে থাকতে পারে না। পৃথিবীতে যত রকম শিল্প আছে, সবচেয়ে বিস্ময়কর শিল্প হচ্ছে সঙ্গীত, তারপরে চিত্রকলা। এগুলো মানুষের কি বলে একটা প্রার্থনা। এগুলো মানুষ সবসময় ভালো রাখে, মানুষকে সবসময় ভালো রাখে, মন ভালো রাখে। কিন্তু বলা হচ্ছে কি সংস্কৃতিকে ধ্বংস করার চেষ্টা করা হয়েছিল। পাকিস্তানি জনগণের প্রতি পশ্চিম পাকিস্তান জনগোষ্ঠীর নির্যাতনের মাত্রা বেড়ে যেতে থাকে। নির্যাতনের মাত্রা বেড়ে যাওয়ার কারণে পূর্ব বাংলার সংস্কৃতিকে ধ্বংস করার জন্য রবীন্দ্রসঙ্গীতকে বেতারে নিষিদ্ধ ঘোষণা করা হয়। যেটা আমি বললাম যে সঙ্গীত হচ্ছে একটা ব্যক্তির আত্মীয়র মতো, হ্যাঁ, প্রাণের আরাম, যেটাতে মানুষ যেটা করলে, অনুশীলন করলে মানে প্রাণের আরাম পাওয়া যায়, আত্মার শান্তি, প্রাণের আরাম, সেটাকে নিষিদ্ধ করা হয়েছিল। রবীন্দ্রসঙ্গীত হচ্ছে মানুষের মনের কথাগুলো, প্রত্যেকটা মানুষের মনের কথাগুলি রবীন্দ্রনাথ বলে গেছে। হ্যাঁ, নিষিদ্ধ ঘোষণা করা হয়। সরকারের এই ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশের বুদ্ধিজীবী ও ছাত্র সমাজ তীব্র প্রতিবাদ জানায়। হ্যাঁ, এই যে রবীন্দ্রসঙ্গীত যে নিষিদ্ধ করা হয়েছিল, সেই জন্য বুদ্ধিজীবী ও ছাত্র সমাজ এর প্রতিবাদ জানায়। ফলে বাঙালিরা, জনগণ তাদের অধিকার আদায়ের জন্য 66 সালে 6 দফা কর্মসূচি সমর্থন করে। এই কারণে যে সংস্কৃতির ক্ষেত্রেও একটা আঘাত আনা হয়, যে এই গান, কবিতা এগুলো নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। মেনলি যে বেতারে নিষিদ্ধ করা হয়েছিল রবীন্দ্রনাথের গান। সেই জন্য বলা হচ্ছে যে 1966 সালে 6 দফা কর্মসূচিকে এজন্যই জনগণ সমর্থন করেছিল, এই কারণে সমর্থন করেছিল। কারণ তোমাদেরকে যদি ভালোভাবে বুঝিয়ে না বলা হয়, তোমরা এটা হৃদয়ে ধারণ করতে পারবে না এবং মনে রাখতে পারবে না। ঠিক আছে, এজন্যই আমি প্রেক্ষাপটগুলো আলোচনা করছি। তারপর হচ্ছে কি প্রাদেশিক স্বায়ত্তশাসন, মানে প্রদেশের
স্বায়ত্তশাসন, প্রদেশগুলোতে স্বশাসন। হ্যাঁ, প্রাদেশিক সরকার থাকবে, সেখানে প্রাদেশিক সরকারের উপরই দায়িত্ব থাকবে যে কোন কোন জনগণের কি কি অধিকার, দায়িত্ব, কর্তব্য, হ্যাঁ সেগুলো, সেই বিষয়গুলো নির্ধারণ করা। 6 দফা ছিল মূলত বাঙালি জাতির প্রাদেশিক স্বায়ত্তশাসনের দাবি। আইয়ুব শাসন আমলে পূর্ব পাকিস্তানকে অধিক মাত্রায় শোষণ করা হয়েছিল। হ্যাঁ, কি করা হয়েছিল? অধিক মাত্রায় শোষণ করা হয়েছিল। আইয়ুব শাসন আমলে পূর্ব পাকিস্তানকে অধিক মাত্রায় শোষণ করা হয়েছিল। পূর্ব পাকিস্তানের আয়ের বৃহদাংশ পশ্চিম পাকিস্তানে ব্যয় করা হতো। পূর্ব পাকিস্তানের আয়ের অধিকাংশই পূর্ব পাকিস্তানে ব্যয় করা হতো। শুধু শিল্প কলকারখানাই নয়, সকল প্রকার বাণিজ্য সংস্থা, ব্যাংক, বিমা পশ্চিম পাকিস্তানিরা নিয়ন্ত্রণ করত। সকল প্রকার বাণিজ্য সংস্থা, ব্যাংক, বিমা এটা পাকিস্তানিরা কি করত? নিয়ন্ত্রণ করত। এভাবে কি হয়েছিল? বছরের পর বছর তারা একচেটিয়া অধিকার প্রতিষ্ঠিত করেছে। বছরের পর বছর তারা একচেটিয়া অধিকার প্রতিষ্ঠা করেছে। এসব ক্ষেত্রে পূর্ব পাকিস্তানের তেমন কোনো অধিকার ছিল না বললেই চলে। সেজন্যই বলা হচ্ছে যে 6 দফা ছিল শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে বাঙালি জাতির স্বায়ত্তশাসনের দাবি। 6 দফা ছিল কি? শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে বাঙালি জাতির স্বায়ত্তশাসনের দাবি। হ্যাঁ, সকল প্রকার সংস্থা, ব্যাংক, বিমা পশ্চিম পাকিস্তানিরা কি করতো? নিয়ন্ত্রণ করতো। এভাবে বছরের পর বছর তারা একচেটিয়া অধিকার প্রতিষ্ঠিত করতে থাকে। সেই কারণে পূর্ব পাকিস্তানের কোনো অধিকার ছিল না। তারপর হচ্ছে কি? বাঙালিদের বাঁচার দাবি। আওয়ামী লীগের 6 দফা ছিল বাঙালিদের কি? বাঁচার দাবি। 6 দফার মূল প্রবক্তা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু কর্মসূচি পেশ করার মধ্যেই সীমাবদ্ধ ছিলেন না। 6 দফার মাধ্যমে তিনি পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন করে তোলেন এবং এই আন্দোলনকে আরো গতিশীল করার জন্য সবাইকে উদ্বুদ্ধ করেন। কি করেন? সবাইকে উদ্বুদ্ধ করেন। 6 দফার মধ্যেই তিনি সীমাবদ্ধ ছিলেন না। শাসকদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলার জন্য, আরো এই আন্দোলনকে গতিশীল করার জন্য তিনি কি 6 দফা আন্দোলনকে আরো গতিশীল করতে সচেষ্ট হন। ঠিক আছে। তারপর স্বাধিকার আদায়ের আন্দোলন। 6 দফা কর্মসূচি পূর্ব বাংলার মানুষের নিকট খুব সমাদৃত হয়, খুব গ্রহণযোগ্যতা অর্জন করে। মানে এর গ্রহণযোগ্যতা খুব বেশি ছিল, সবাই গ্রহণ করেছিল, সাদরে সবাই গ্রহণ করেছিল। পাকিস্তানি শাসক গোষ্ঠী এই কারণে পাকিস্তানি শাসক গোষ্ঠী, বিশেষ করে আইয়ুব সরকার, খুব আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। হ্যাঁ, যে কি করব, সমস্ত জনগণ তো এখানে পার্টিসিপেট করছে, প্রতিনিধিত্ব করছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই কারণে স্বৈরাচারী আইয়ুব 6 দফাকে বিচ্ছিন্নতাবাদী কর্মসূচি বলে আখ্যায়িত করে। 6 দফাকে কি করে? বিচ্ছিন্নতাবাদী কর্মসূচি হিসাবে আখ্যায়িত করে। পূর্ব বাংলার জনগণের স্বাধিকার আদায়ের লক্ষ্যে 6 দফা ছিল এক উজ্জ্বল প্রেরণা। পূর্ব বাংলার জনগণের স্বাধিকার আদায়ের লক্ষ্যে 6 দফা ছিল কি? একটা উজ্জ্বল প্রেরণা। কারণ হচ্ছে 6 দফা কর্মসূচি পূর্ব পাকিস্তানের কাছে, পাকিস্তানের জনগণের কাছে খুবই সমাদৃত হয়। সেই কারণে কি হয়? এটা প্রত্যেকটা মানুষের কাছে গ্রহণযোগ্যতা পায়। তারপরে হচ্ছে আত্মনিয়ন্ত্রণের দাবি। 6 দফা ছিল বাঙালিদের আত্মনিয়ন্ত্রণের দাবি। ঠিক আছে। 6 দফা কর্মসূচি নিরাশার আধারে নিক্ষিপ্ত বাঙালি জাতিকে সংগ্রামের শক্তি জুগিয়েছিল। ঠিক আছে। বাঙালিদের প্রেরণা জুগিয়েছিল কে? 6 দফা। স্বৈরাচারী গণবিরোধী শাসকের বিরুদ্ধে সোচ্চার হতে। বাঙালিদের প্রেরণা জুগিয়েছিল স্বৈরাচারী গণবিরোধী শাসকদের বিরুদ্ধে সোচ্চার হতে। আইয়ুব সরকার এই আন্দোলন দমনে যতই নিষ্ঠুর হয়ে উঠেছিল, আন্দোলন ততই দানা বেঁধে উঠেছিল। মানে আইয়ুব সরকার যতই আন্দোলনটাকে একটু দমন করার জন্য নিষ্ঠুর আচরণ করতেছিল, ঠিক ততই আন্দোলন তত আরো বেশি বেগবান হচ্ছিল, আরো বেশি দানা বেঁধে উঠেছিল। আচ্ছা, এর কর্মসূচি নিরাশার আধারে নিক্ষিপ্ত বাঙালি জাতিকে সংগ্রামের শক্তি জুগিয়েছিল। তারপরে হচ্ছে কি? আন্দোলনের সিঁড়ি। 6 দফা ছিল বাঙালিদের আন্দোলনের সিঁড়ি। এই আন্দোলনের সিঁড়ি বেয়ে বাঙালি জাতি কি করেছিল? এই আন্দোলনের সিঁড়ি বেয়ে বাঙালি জাতি পাকিস্তানি শাসকদের সকল প্রকার শোষণ, বঞ্চনা, নির্যাতন এগুলোর নাগপাশ থেকে মুক্ত হয়ে স্বাধীন সত্তারূপে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ লাভ করেছিল।
সকল রকম শোষণ, নির্যাতন, নিপীড়ন এগুলো থেকে মুক্ত হয়ে কি করেছিল? স্বাধীন হওয়ার চেষ্টা করেছিল কারা? বাঙালিরা। এখন উপরিউক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে এই এতক্ষণ যে আলোচনা করলাম, সামাজিক প্রেক্ষাপট, অর্থনৈতিক প্রেক্ষাপট, রাজনৈতিক প্রেক্ষাপট, হ্যাঁ, এই উপরিউক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় 6 দফা ছিল পূর্ব বাংলার জনগণের মুক্তির সময়। পূর্ব বাংলার জনগণের বস্তুত ফরাসি বিপ্লবের পর যেমন সাম্য স্বাধীনতার ধারণা, আমেরিকার স্বাধীনতা যুদ্ধের ফলশ্রুতি যেমন গণতন্ত্র ও মৌলিক অধিকারের বিকাশ, ঠিক তেমনি বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের ভিত্তি ও ঐতিহাসিক 6 দফা কর্মসূচি। ঠিক তেমনি বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনেরও ঐতিহাসিক 6 দফা কর্মসূচি। আমেরিকার স্বাধীনতা যুদ্ধের ফলশ্রুতি যেমন গণতন্ত্র মৌলিক অধিকারের বিকাশ, ঠিক তেমনি বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের ভিত্তিও 6 দফা আন্দোলনের কর্মসূচি। জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1966 সালে 6 ফেব্রুয়ারি 6 দফা দাবি লাহোরে উপস্থাপন করেন। এই সময় লাহোরে বিরোধী দলের এক অধিবেশন চলছিল। এই অধিবেশনে তিনি 6 দফা দাবি উত্থাপন করেন। নিচে 6 দফা দাবির কর্মসূচিগুলো আলোচনা করা হলো। অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1966 সালে 6 দফা ফেব্রুয়ারি লাহোরে 6 দফা দাবি উপস্থাপন করা হয়েছিল। এই সময়ে বিরোধী দলের একটা অধিবেশন চলছিল। এই অধিবেশনে এই 6 দফা দাবি তিনি উত্থাপন করেন। এখানে আমি একটু 2টা দফা আলোচনা করে আমি শেষ করে দিচ্ছি তোমাদের। যে শাসনতান্ত্রিক কাঠামো রাষ্ট্রের প্রকৃতি, 6 দফার প্রথম দফাটা কি ছিল? যে শাসনতান্ত্রিক কাঠামো ও রাষ্ট্রের প্রকৃতি। হ্যাঁ, আমি 2-1টা পয়েন্ট আলোচনা করে তারপর পরবর্তীতে ছেড়ে দিচ্ছি। শাসনতান্ত্রিক কাঠামো রাষ্ট্রের প্রকৃতি 1940 সালের ঐতিহাসিক লাহোর প্রস্তাবের ভিত্তিতে শাসনতন্ত্র রচনা করে পাকিস্তানকে সত্যিকার যুক্তরাষ্ট্রে পরিণত করতে হবে। প্রদেশগুলোতে পূর্ণ স্বায়ত্তশাসন দিতে হবে। স্বায়ত্তশাসন মানে কি? স্বায়ত্তশাসন দিতে হবে। পাকিস্তানের আইন পরিষদ হবে সার্বভৌম ক্ষমতার অধিকারী। পাকিস্তানের আইন পরিষদ কি হবে? সার্বভৌম ক্ষমতার অধিকারী। এতে সরকার ব্যবস্থা থাকবে পার্লামেন্ট পদ্ধতি, হ্যাঁ, এবং পূর্ব ও পশ্চিম পাকিস্তানের পূর্ণ স্বায়ত্তশাসন দিতে হবে। পূর্ব ও পশ্চিম পাকিস্তানকে কি করতে হবে? পূর্ণ স্বায়ত্তশাসন দিতে হবে। তাহলে প্রথম দফাটাই আমরা আলোচনা করতে পারি যে ঐতিহাসিক লাহোর প্রস্তাবের ভিত্তিতে শাসনতন্ত্র রচনা করে, সংবিধান রচনা করে, শাসনতন্ত্র তো আমরা জানি সংবিধান কাকে বলে, পাকিস্তানের সরকার সত্যিকার যুক্তরাষ্ট্রে পরিণত করতে হবে। প্রদেশগুলোকে পূর্ণ স্বায়ত্তশাসন দিতে হবে, এটা হচ্ছে মূল কথা ছিল, দিতে হবে। এবং পাকিস্তান আইন পরিষদ হবে সার্বভৌম ক্ষমতার অধিকারী। এতে সরকার ব্যবস্থা হবে পার্লামেন্টারি পদ্ধতি। পূর্ব পশ্চিম পাকিস্তানে পূর্ণ স্বায়ত্তশাসন দিতে হবে। দ্বিতীয় দফা ছিল কি? দ্বিতীয় দফা কেন্দ্রীয় সরকারের ক্ষমতা। দ্বিতীয় দফায় কি ছিল? কেন্দ্রীয় সরকারের ক্ষমতা। যুক্তরাষ্ট্রীয় বা কেন্দ্রীয় সরকারের হাতে কেবল দেশ রক্ষা ও পররাষ্ট্র। কেন্দ্রীয় সরকারের হাতে কেবলমাত্র দেশ রক্ষা এবং পররাষ্ট্র, এই দুটো বিষয় থাকবে। অবশিষ্ট সকল বিষয় প্রদেশগুলোর হাতে থাকবে। কোনটা থাকবে? দেশ রক্ষা এবং পররাষ্ট্র, এই দুটো বিষয় থাকবে কার হাতে? কেন্দ্রীয় সরকারের হাতে বা যুক্তরাষ্ট্রীয় সরকারের হাতে। অবশিষ্ট সকল বিষয় প্রাদেশিক সরকারের হাতে। সার্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের ভিত্তিতে নির্বাচিত প্রতিনিধি নিয়ে গঠিত কেন্দ্রীয় প্রাদেশিক আইনসভাগুলো হবে সার্বভৌম। কেন্দ্রীয় প্রাদেশিক আইনসভাগুলো হবে কি? সার্বভৌম। সার্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের ভিত্তিতে নির্বাচিত প্রতিনিধি নিয়ে গঠিত কেন্দ্রীয় প্রাদেশিক আইনসভাগুলো হবে সার্বভৌম। এই দফাটাই আমি শেষ করে দেব। আমাদের টাইম শেষ হয়ে গেছে। মুদ্রা ও অর্থ বিষয়ক ক্ষমতা। তৃতীয় দফায় ছিল মুদ্রা ও অর্থ বিষয়ক ক্ষমতা। দেখো কি ছিল এই দফায়? মুদ্রা সম্পর্কে দুটো বিকল্প প্রস্তাব ছিল, যেটা আমি প্রথমেই বলেছিলাম তোমাদেরকে, যে এই দফায় মুদ্রা সম্পর্কে দুটি বিকল্প প্রস্তাব ছিল। এদের মধ্যে থেকে যে কোনো একটি গ্রহণের দাবি করা হয়। কোনটা? ক, পাকিস্তানের 2 অঞ্চলের জন্য দুটি পৃথক অথচ সহজে বিনিময় যোগ্য মুদ্রা থাকবে। দুটো পৃথক অথচ সহজে বিনিময়, অর্থাৎ পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তানে সহজে বিনিময় করা যায়, এটা থাকবে। এই ব্যবস্থায় মুদ্রা লেনদেন হিসাব রাখার জন্য 2 অঞ্চলে দুটি স্বতন্ত্র স্টেট ব্যাংক থাকবে।
দুই অঞ্চলের জন্য দুটো স্বতন্ত্র স্টেট ব্যাংক থাকবে মুদ্রার লেনদেনের হিসাব রাখার জন্য, এবং মুদ্রা ও ব্যাংক পরিচালনার ক্ষমতা থাকবে আঞ্চলিক সরকারের কাছে। মুদ্রা এবং ব্যাংক পরিচালনার যে ক্ষমতা, সেই ক্ষমতাটা থাকবে কার হাতে? আঞ্চলিক সরকারের হাতে, প্রাদেশিক সরকারের হাতে। কি বলা হচ্ছে যে দুটো বিকল্প প্রস্তাব ছিল, এর মধ্যে একটি দাবি করা পাকিস্তানের দুই অঞ্চলের জন্য দুটো পৃথক অথচ সহজে বিনিময়যোগ্য মুদ্রা থাকবে। ঠিক আছে, এই মুদ্রার লেনদেনের হিসাব রাখার জন্য দুই অঞ্চলের জন্য দুটো স্বতন্ত্র স্টেট ব্যাংক থাকবে, এবং ব্যাংক এবং মুদ্রা পরিচালনার ক্ষমতা থাকবে কার হাতে? আঞ্চলিক সরকারের হাতে। আরেকটা বিকল্প প্রস্তাব ছিল মুদ্রার ক্ষেত্রে, মুদ্রা সংক্রান্ত। পাকিস্তানের দুই অঞ্চলের জন্য একই মুদ্রা থাকবে, দুই অঞ্চলের জন্য একই মুদ্রা থাকবে। হ্যাঁ, এই ব্যবস্থায় মুদ্রা থাকবে কেন্দ্রের হাতে, এই ব্যবস্থা মুদ্রা থাকবে কেন্দ্রের হাতে। তবে শাসনতন্ত্র এমন সুনির্দিষ্ট বিধান থাকতে হবে যাতে এক অঞ্চলের মুদ্রা অন্য অঞ্চলে পাচার হতে না পারে। এক অঞ্চলে দুই অঞ্চলের জন্য একই রকম মুদ্রা থাকবে, দুই অঞ্চলের জন্য একই রকম মুদ্রা থাকবে, তবে এক অঞ্চলের মুদ্রা অন্য অঞ্চলে পাচার হতে পারবে না। এই ব্যবস্থায় পাকিস্তানে একটি ফেডারেল রিজার্ভ ব্যাংক থাকবে, এই ব্যবস্থায় পাকিস্তানে একটি ফেডারেল রিজার্ভ ব্যাংক থাকবে, এবং দুই অঞ্চলের জন্য দুটি পৃথক রিজার্ভ ব্যাংক থাকবে, দুই অঞ্চলের জন্য দুটো পৃথক রিজার্ভ ব্যাংক থাকবে। এই ব্যবস্থায় পাকিস্তানে একটি ফেডারেল রিজার্ভ ব্যাংক থাকবে। ঠিক আছে, পাকিস্তানের দুই অঞ্চলের জন্য একই মুদ্রা থাকবে, ব্যবস্থা মুদ্রা থাকবে কেন্দ্রের হাতে। তবে শাসনতন্ত্রে এমন সুনির্দিষ্ট বিধান থাকতে হবে যেন এক অঞ্চলের মুদ্রা অন্য অঞ্চলে পাচার হতে না পারে। এই ব্যবস্থায় পাকিস্তানে একটি ফেডারেল রিজার্ভ ব্যাংক থাকবে, এবং দুই অঞ্চলের জন্য দুটো পৃথক রিজার্ভ ব্যাংক থাকবে। ঠিক আছে, তো আজকে সময়ের স্বল্পতার কারণে, আর নেক্সট আগামী ক্লাসে আমি পরবর্তীতে 6 দফার গুরুত্ব, তাৎপর্য, 6 দফার বাকি দফাগুলো আমি আলোচনা করে সম্পূর্ণভাবে শেষ করে দিব। তোমাদের এই পেপারটা কিন্তু পরীক্ষায় আসবে, খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। তোমরা অ্যাসাইনমেন্ট করবে এবং এটার উপরই প্রস্তুতি নেবে। এটা অবশ্যই ভালো করে পড়বে আমার মাস্টার্সের প্রিয় ছাত্রছাত্রীরা। তো তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এবং আমার জন্য দোয়া করো, আমি যেন সুস্থ থাকতে পারি এবং তোমাদের ক্লাসগুলো নিতে পারি। তোমরা অবশ্যই পরীক্ষার জন্য প্রস্তুতি নিবে, কারণ খুলেই কিন্তু তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে, তখন কিন্তু কোনো সময় থাকবে না। সেজন্য অবশ্যই ভালোভাবে প্রস্তুতিগুলো নিয়ে নিবে। তো যাই হোক, আজকে আমরা এই 6 দফার উপরে বিস্তারিত আলোচনা করলাম, এবং পাকিস্তানের শোষণ, বঞ্চনা, নির্যাতন, অর্থনৈতিক শোষণ, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, প্রশাসনিক সমস্ত রকম বৈষম্য নিয়ে আমরা আজকে আলোচনা করলাম। আমি আশা করি তোমরা সবাই খুব ভালো করে বুঝতে পেরেছো, এবং সবাই খুব ভালো করবে, এবং আমি আশাবাদী মাস্টার্সে অধিকাংশ স্টুডেন্ট এই ফার্স্ট ক্লাস পাবে, খুব ভালো রেজাল্ট করবে। আমি আগেও বলেছি, শেষ ভালো যার সব ভালো তার। তোমরা তোমাদের আগামী জীবনটা সুন্দর হোক, অত্যন্ত শান্তিতে তোমরা বসবাস করো, সুস্থ থাকো, এই কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।